সেনা সদস্যদের উপর হামলে পড়া, তাদের কুপিয়ে দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটলো, মানে অভাবিতপূর্ব। আমি আমার জানা মতে এই ধরনের কাণ্ড স্বাধীন বাংলাদেশে অন্তত প্লেইন ল্যান্ডে কখনো ঘটেছে এমন নজির আমার মনে পড়ে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের যারা সদস্য, তাদের পক্ষ থেকে এই গণ জমায়েত গুলো যে ডাক দেয়া হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা আমার মনে হয় সুযোগ নেই। এবং এই এক্সারসাইজটা আপনার ধরুন তুঙ্গে উঠবে 15ই আগস্টকে সামনে রেখে। দেখুন, আমাদের সদ্য বিদায়ী সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দিল্লিতে অবস্থান করছেন, অর্থাৎ কাছাকাছি একটি জায়গায়। ভারতের অভিভাবক, এবং তিনি চলে যাবার আগেই পরবর্তীতে কোন কার্ডের পর কোন কার্ডটি হাজির করা হবে তিনি এবং তার ইনার সার্কেল সেটি কম বেশি ঠিক করে রেখেছেন। এবং তার অন্যতম কার্ড হচ্ছে তৃতীয় বৃহত্তম সম্প্রদায়, চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের যে প্লাইট, কোট আনকোট, সেটিকে ব্যবহার করে। এবং তারা খুব ভালো করেই জানেন এই কার্ড ব্যবহার করলে ভারতের জন্য জাস্টিফিকেশন তৈরি হবে বা করা যাবে, যাতে ভারত বাংলাদেশের ব্যাপারে কনসার্ন ব্যক্ত করতে পারে। আপনি জানেন যে মোদির দল গত নির্বাচনে যেমনটি তারা আশা করেছিলেন সেই রকম পারফরমেন্স তাদের হয়নি, কিন্তু তৎসত্ত্বেও তারা কিন্তু সরকার গঠন করেছেন। এবং ওই যে হিন্দুত্ব কার্ডটি ব্যবহার করে ক্ষমতায় এখনো আছেন, সেটি কেউ ইন এ ওয়ে রসদ যোগানোর একটা আপনার ফানে। আমরা এটা ভুলে গেলে চলবে না, হিন্দু কার্ড খেলার কারণে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জানি, সেটাই বলছি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু আপনার স্টিয়ারিং হুইলে তারা আছেন শরিকদের সহ, সেই কারণে তারা গ্র্যাজুয়ালি সম্ভব কি করতে যাচ্ছেন বা করতে পারেন সেই সম্পর্কেও কিন্তু একটু বিশ্লেষণ থাকা ভালো। আমাদের প্রায় চারদিকে ভারত, জল, স্থল এবং অন্তরীণ। এবং আমাদের স্থল সীমান্তে ভারতের সঙ্গে যেখানে আমাদের শরিকানা আছে, সেখানটায় আসাম রাইফেলস, রিজার্ভিস্ট এবং বিএসএফ এদেরকে ইতিমধ্যে মোতায়েন করা আছে, এবং আমার জানা মতে সীমান্ত প্রায় সিল্ড অবস্থায় আছে। তো ফলে অচিরেই আপনি দেখবেন যে এটা একটা ইম্প্যাক্ট আমাদের এখানে অনুভূত থাকবে। আপনার আলু, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের যে উপকরণগুলো আপনার কাঁটাতারের বেড়া গলিয়ে ইনফর্মালি আমাদের এখানটায় প্রবেশ করত, সেটির অভাব অনুভূত হওয়া শুরু করলে আপনি ডিমান্ড সাপ্লাই যে তত্ত্ব, সেটা বলে যে সাপ্লাই যদি কমে যায় তাহলে ডিমান্ড তো আছেই। এবং আমি তো শুনলাম বাজার দ্রব্যমূল্যের দাম কমে গেছে। ভাই, আমি একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ এ কথাগুলো বলছি। তাদের যে আপনার কৌশল, এইরকম কতগুলো চিন্তা করে তারা একটা ফলব্যাক স্ট্র্যাটেজিতে গেছে, যে প্রথমে এই দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের যে প্লাইট সেটি ব্যবহার করবেন, তারপরে আপনার সীমান্ত নিচ্ছিদ্র করে দিয়ে আপনার ট্রেডিশনাল যে স্মাগলিংটা হতো সেটা বন্ধ করলে তার একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের ইকোনমিতে, মাসখানেক সময় লাগবে সেটা অনুভূত হতে। তৃতীয়ত, আপনার পাকিস্তানে যেটি তারা করে থাকেন সার্জিক্যাল স্ট্রাইক, সেইটার আশ্রয় নেয়ার ক্ষেত্র প্রস্তুত হবে। এবং আপনার ইভেনচুয়ালি এই যে ট্রাই ওলস ধ্বনি, সেটির জন্য মাঠ গরম করার জন্য যা যা দরকার খেয়াল করে দেখেন, চট্টগ্রাম বলেন, হবিগঞ্জ বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের যারা সদস্য, তাদের পক্ষ থেকে এই গণ জমায়েত গুলো যে ডাক দেয়া হচ্ছে,
এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা আমার মনে হয় সুযোগ নেই। এবং এই এক্সারসাইজটা আপনার ধরুন তুঙ্গে উঠবে 15ই অগস্টকে সামনে রেখে, এবং আপনার এইটা হবে দ্বিতীয় চেষ্টা। প্রথম যে চেষ্টাটি ছিল সেটি ছিল জুডিশিয়াল কুদিতা, পাকিস্তানি কায়দায়। ইফতেখার সাহেব যেটা করেছিলেন পাকিস্তানে, আমাদের এখানটাও আমাদের মাননীয় সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এবং অ্যাপিলিয়েট ডিভিশনে যারা আছেন মাননীয় বিচারপতি ছিলেন, তাদেরকে কাজে লাগিয়ে, এবং সেটি সেটি নস্যাৎ হয়ে যাওয়ায় এখন তারা ব্যাংক করছেন 15ই অগস্টকে সামনে রেখে কি করা যায়। এবং হার্টল্যান্ড অফ আওয়ামী সাপোর্টার্স তারা কিন্তু গোপালগঞ্জ এর অধিবাসী। আবার প্রশাসন বলুন, পুলিশ বলুন, সর্বত্রই এই গোপালগঞ্জ নিবাসীরা তারা ম্যানিং করছিলেন গুরুত্বপূর্ণ পদগুলো, এবং কম গুরুত্বপূর্ণ পদেও তাদের উপস্থিতি প্রবল, এবং তারা যুথবদ্ধ। দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার ছিলেন, আবার যখন ডাইস উল্টে গেল তখন তারা আধিপত্য করেছে, রীতিমতো রাম রাজত্ব যাকে বলে। এবং এর ফলে উই অ্যান্ড দেম এইরকমের একটি বিভাজন কিন্তু আমাদের পুলিশ বলুন, সিভিল সার্ভিস বলুন, সর্বত্র প্রকট হয়েছে। তো ফলে লাস্ট অ্যাটেম্পট হিসেবে এই সম্প্রতি ঘটে যাওয়া যে কাণ্ডটা হলো, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সংকট এবং সেই সঙ্গে আমাদের কমবেট পরিহিত আপনার সেনা সদস্যদের উপর হামলে পড়া, তাদের কুপিয়ে দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটলো, মানে অভাবিতপূর্ব। আমি আমার জানা মতে এই ধরনের কাণ্ড স্বাধীন বাংলাদেশে অন্তত প্লেইন ল্যান্ডে কখনো ঘটেছে এমন নজির আমার মনে পড়ে না। এই কাণ্ডটিও কিন্তু ঘটানো হয়েছে, এবং এর ফলে দুটি ডিভিশন সৈন্য পাঠাতে হয়েছে আমাদের, কর্ডন করতে, চিরুনি অভিযান করে এদেরকে খুঁজে বের করতে, বিশেষ করে অস্ত্র ব্যাহত হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে। তো ফলে সবকিছুই কিন্তু কোনটার পর কোন সিকুয়েন্সে কোন কাজটি হবে, যেটা এক ভাষায় বলা যেতে পারে প্রতি বিপ্লবী রণনীতি এবং রণকৌশল, সেগুলোর আশ্রয় কিন্তু তারা নিয়েছে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর তনয় সম্মানীয় সাবেক উপদেষ্টা, তিনি সজীব ওয়াজেদ জয় প্রথমে যেই ম্যানিউরটা শো করলেন, সেটি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ইংরেজি উচ্চারণে বাংলা বলেছেন তিনি, এবং দায় জনগণের, তাদের পরিবার এবং তারা আর ভাবিত হবেন না, এরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে বলার চেষ্টা হয়েছে তারা এটা অভিমানত হয়ে বলেছেন, কিন্তু জাজমেন্টটা, তাদের কিভাবে মূল্যায়ন করেন, কোন বিবেচনায় দেখেন, সেইটা থেকেই পরিষ্কার তিনি যেই প্রক্রিয়ায় চলে গেলেন, আপনার তার নেতাকর্মী সবাইকে অরক্ষিত এবং অনিরাপদ রেখে, ওই মনোভাবের সঙ্গে এই কর্মকাণ্ডের একটা যোগসূত্র কিন্তু আছে। এবং পরবর্তীতে আবার যে নাটকটি আমাদের সামনে হাজির করা হলো, যে আদৌ তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, কেউ দেখাতে পারবে না সেই পদত্যাগপত্র। পরে আবার দেখলেন যে এটা আসলে এমন একটা বিষয় যে সেটি অস্বীকার করা সুযোগ নেই, তখন আবার বার্তা দিলেন যে না, তিনি পদত্যাগ করেছেন এবং দিল্লিতে অবস্থান করছেন ইত্যাদি। এই যে পরস্পর বিরোধী বক্তব্য এবং শিফট করাটা, এই বিষয়টা থেকেই বোঝা যায় যে তারা একটা কাউন্টার স্ট্র্যাটেজি ঠিক করে এবং অবস্থা বুঝে বক্তব্য হাজির করবার একটা রণনীতি এবং রণকৌশল গ্রহণ করেছে। এবং 15ই অগস্ট অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না যে আমরা কোন জায়গায়। তার মানে আপনি বলছেন যে অনেক ধরনের ষড়যন্ত্র বলুন আর অনেক ধরনের চেষ্টা বলুন, তাদের ভাষায়, আপনার ভাষায়, বিভিন্ন ভাষায় যদি বলি, চেষ্টা, অপচেষ্টা এবং ষড়যন্ত্র অথবা তাদের রাজনৈতিক চেষ্টা বলুন, সকল কিছু ইতিমধ্যে অনেক কিছু ফেইলিউর হয়েছে। এখন একটা সামনে 15ই আগস্ট রয়েছে, সে 15ই আগস্টকে ঘিরে তাদের একটা অন্যরকম
চেষ্টা হতে পারে বা অপচেষ্টা হতে পারে, সেটির উপরে অনেক কিছুই আপনি দেখতে চাচ্ছেন। এখন সেটি যদি নস্যাৎ হয় বা সেটি যদি তারা কোনো কিছু করতে না পারে, তাতে কি এরপরে আপনি মনে করেন কিনা তাদের আর কোনো চেষ্টার কোনো সুযোগ থাকবে? তারা অবিরত চেষ্টা করে যাবেন। তাদের আহ, না, সমর্থক চেষ্টা তো গোষ্ঠী তারা এবং রাজনৈতিক না দল, না না, এটা আমি বলছি, ছিল বা বিএনপি তাদের তাদের বিএনপি তাদের 15 বছর থেকে এস্টিমেশনটা চেষ্টা হচ্ছে করেছে। তাদের এস্টিমেশনটা হচ্ছে এই বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ন্যূনতম 2 সপ্তাহ এবং অনধিক 3 মাসের বেশি সময় পার করতে পারবে না, এবং সেই টাইম ফ্রেমটা মাথায় রেখেই তারা কিন্তু তাদের রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করে একটির পর একটি আপনার অস্ত্র প্রয়োগ করার প্রক্রিয়ায় আছেন বলে আমার ধারণা। এ পর্যন্ত কোনো অস্ত্র কি কাজে লাগলো কিনা, এই যে 2-3টা অস্ত্রের কথা বললেন? ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার অর্থ নিহিত। আপনার এই যে উচ্ছ্বাস, না, বুঝতে পেরেছি। মানে আমি জিজ্ঞাসা করছি যে এই পর্যন্ত যে কয়েকটা অস্ত্র ব্যবহার হচ্ছে সেগুলি এখনো পর্যন্ত সফল হতে পারেনি, তো আপনি বলতে যাচ্ছেন। হ্যাঁ, জি, আপনাকে ধন্যবাদ ডক্টর কলিমুল্লাহ, আপনাকে ধন্যবাদ।